বুয়েট ছাত্র আবরার হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল, রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই হাসিনা সরকারের সব গুম খুনের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহায়তার আশ্বাস প্রস্তুত ইসি, জানিয়েছেন সিইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের ১২৭ কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কাল, অধিভুক্ত ৭ কলেজের নাম ঘোষণা। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যায় ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। বিচারপতি একেএম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রায় ঘোষণা করে। এতে সন্তোষ প্রকাশ করে রায় দ্রুত কার্যকরের দাবি আবরারের পরিবারের। বিস্তারিত নাবিল জাহাঙ্গীরের রিপোর্টে। ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে ছাত্রলীগ নেতাকর্মীরা পিটিয়ে হত্যা করে তড়িৎ ও ইলেকট্রনিক্স প্রকৌশল বিভাগের ২য় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। এ ঘটনায় আবরারের বাবা বাদী হয়ে চকবাজার থানায় হত্যা মামলা করেন। ওই মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর ২০ জনকে মৃত্যুদণ্ড ও ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়ে রায় দেয় ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল ১। হাইকোর্টে মামলার ডেথ রেফারেন্স, জেল আপিল ও আপিলের শুনানি শেষে ২০ জনের মৃত্যুদণ্ড ও ৫ জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল রাখে আদালত। উনি ন্যায় বিচার পেয়েছেন, গোটা জাতি ন্যায় বিচার পেয়েছে এবং এই ধরনের রায়ের মধ্য দিয়ে একটি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থায় ডিসিপ্লিন আনার জন্য, ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যে ধারণা, বিচার বিভাগের যে ধারণা, সেই ধারণাটা প্রতিষ্ঠিত হয়েছে আবারও। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে আবরার ফাহাদের পরিবার। আসলে প্রায় ৫.৫ বছর হয়ে যাচ্ছে যে আমরা এটা নিয়ে আসি, আবার হচ্ছে আরও কতদিন লাগবে এটা আমরা জানি না। তো এটা যত দ্রুত শেষ হবে এবং এটা একটা দৃষ্টান্ত হিসেবে উপস্থাপন হবে, যাতে ভবিষ্যতে যাতে আর কারো যাতে এই ধরনের কোনো পরিণতি যাতে না হয়। যে শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের র্যাগিং আছে সেটা তো অবশ্যই আমরা পরিবর্তন চাই, যাতে ছাত্ররা যাতে ভালোভাবে বসবাস করতে পারে, ভবিষ্যতে যাতে আর এই ধরনের ঘটনা না ঘটে সেটা আমরা সবার কাছে আবেদন জানাই। পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর আপিলের কথা জানিয়েছে আসামি পক্ষ। ন্যায় বিচার বঞ্চিত হয়েছি, কিন্তু আইনের অধীনে, আইনের মাধ্যমে মহামান্য আপিল বিভাগ ছাড়া আমাদের আর কোনো ফোরাম না থাকায় আমরা সেই প্রত্যাশায় রাখতেছি। এই মামলায় ২০ জন সাজাপ্রাপ্ত আসামির মধ্যে এখনও ৪ জন পলাতক আছে। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। এদিকে বুয়েট ছাত্র আবরার ফাহাদ হত্যা মামলায় হাইকোর্টে আসামিদের রায় বহালে সন্তুষ্টি জানিয়েছেন তার মা রোকেয়া খাতুন। দ্রুত রায় কার্যকরের দাবি জানান তিনি। রায়ের পর কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে তিনি তার প্রতিক্রিয়া জানান। বলেন, এই রায় কার্যকর হলে ভবিষ্যতে এমন কাজ করতে আর কেউ সাহস পাবে না। দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে যেন প্রাণঘাতী রাজনীতি না থাকে, সেই অনুরোধ জানান আবরার ফাহাদের মা। আবরারের মতো আর যাতে কেউ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে না হয়, কোনো ছাত্র যেন এইরকম উদ্দেশ্য দেখাতে না সাহস করে, এই জন্য সবার প্রতি আমার অনুরোধ থাকবে। আমরা চাই না যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি থাকুক আর আবরারের মতো কোনো মানুষকে জীবন দিতে হোক, কারণ রাজনীতি থাকলে কখনো এক পক্ষ আর একজনকে পিটালেও কেউ কথা বলতে সাহস পাবে না, একজন একজনের উপর অত্যাচার করলে কথা বলতে সাহস পাবে না। কিন্তু যদি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে রাজনীতি মুক্ত থাকে, তাহলে যখন ওরা ভাই ভাই একটা গন্ডগোল করবে, একটা কথা সৃষ্টি হলে তখন আর একজন যে সেখানে তাদেরকে থামাতে পারবে, তাকে দেখতে পাবে তোমাদের মধ্যে কি সমস্যা আছে, সমাধান করতে পারবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামীতে যেই ক্ষমতায় যাবে তাদেরকে অবশ্যই শেখ হাসিনার আমলের গুম খুনের বিচার করতে হবে। গুম খুনে অভিযুক্তদের বিচার না হলে আবারও অন্যায়ের সুযোগ তৈরি হবে। বিএনপি ক্ষমতায় এলে সব অন্যায় জুলুমের বিচার নিশ্চিত করা হবে বলেও জানান তিনি। আহমেদ সারওয়ারের রিপোর্ট। গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার আন্দোলনে গুম ও শহীদদের পরিবারের সদস্যদের সম্মানে রাজধানীর একটি হোটেলে ইফতারের আয়োজন করে আমরা বিএনপি পরিবার। এতে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ইফতার পূর্ব আলোচনায় তারেক রহমান বলেন, যারা ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনে প্রাণ হারিয়েছেন, গুম খুনের শিকার হয়েছেন, তাদের পরিবারের পাশে বিএনপি থাকবে। সব অপরাধের অবশ্যই বিচার হতে হবে। যে আগামী দিন যারা দেশ পরিচালনার দায়িত্বে পাবেন, এই দেশকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব যে রাজনৈতিক দলই পাক না কেন, তাদের
বিভিন্ন কর্মসূচির মধ্যে অবশ্যই একটি কর্মসূচি থাকতে হবে, এবং সেটি হলো যে মানুষগুলো এই দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য নির্যাতিত হয়েছে, যে পরিবারগুলো তাদের সদস্যদেরকে হারিয়েছে অথবা নির্যাতিত হয়েছে, যে পরিবারের সদস্যরা, তাদের উপরে যে অন্যায় করা হয়েছে, আগামী দিনের যে নির্বাচিত সরকার থাকবে, জনগণের সরকার থাকবে, তাদেরকে অবশ্যই এই অন্যায়ের যে হয়েছে সেই অন্যায়ের বিচারগুলো করতে হবে। যে কোনো মূল্যে সুষ্ঠুভাবে এই বিচার হতে হবে। আমরা পরিষ্কারভাবে এটি বলতে পারি যে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাকে যদি বাংলাদেশের মানুষ আগামী দিনে সুযোগ দেয় দেশ পরিচালনার, তাহলে অবশ্যই বিএনপির যেরকম রাজনৈতিক কর্মসূচিগুলো আছে সেই কর্মসূচিগুলোর পাশাপাশি অবশ্যই আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে বিগত স্বৈরাচার বিরোধী আন্দোলনে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছেন, একই সাথে জুলাই আগস্ট মাসে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, নির্যাতিত হয়েছেন, যারা শহীদ হয়েছেন, সেই বিভিন্নভাবে যাদেরকে হত্যা করা হয়েছে সেই হত্যাগুলোরও বিচার অবশ্যই ইনশাআল্লাহ আমরা করব। তারেক রহমান বলেন, একটি রাজনৈতিক দল হিসেবে বিএনপি প্রত্যাশা করে সামনে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হবে। একটি রাজনৈতিক দলের সদস্য হিসাবে স্বাভাবিকভাবেই আমাদের প্রত্যাশা যে একটি জনগণের যেই প্রত্যাশা, সেইভাবে রাজনৈতিক দল হিসেবে আমাদেরও প্রত্যাশা যে সামনে একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণ তাদের সরকারকে বা কারা সরকার গঠন করবে সেই সিদ্ধান্ত তারা দেবেন বাংলাদেশের জনগণ। অনুষ্ঠানে গুম খুনের শিকার ও শহীদ পরিবারের সদস্যদের হাতে ঈদ উপহার তুলে দেয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি রাষ্ট্র সংস্কারে অঙ্গীকারাবদ্ধ। বিএনপি সংস্কার সবার আগে চেয়েছে, তাই দ্রুত সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দ্রুত প্রয়োজনীয় সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে, নইলে দেশে আবার অশান্তি হলে সেই দায় অন্তর্বর্তী সরকারের। মহিবুল্লাহ মহিবের রিপোর্টে বিস্তারিত। জাতীয় প্রেস ক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের ইফতার মাহফিলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। যে সরকার প্রতিনিধিত্ব সরকার, আমরা সবাই মিলেই তাকে দায়িত্ব দিয়েছি, তিনি অতি অল্প সময়ের মধ্যে, আমরা যেটা বারবার করে বলছি, অত্যন্ত অল্প সময়ের মধ্যে অত্যন্ত প্রয়োজনীয় যে সমস্ত সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করে দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের দিকে যাবে। যত দেরি হবে তত বেশি আবার এই বাংলাদেশের পক্ষে যে শক্তি, সেই শক্তি পরাজিত করবার জন্য এর বিরুদ্ধে শক্তি অর্থাৎ ফ্যাসিস্ট শক্তিরা আবার মাথা চালিয়ে উঠতে শুরু করে দিতে হবে। এদিকে ঢাকা মেডিকেল কলেজে ডাক্তার মিলন অডিটোরিয়ামে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে ইফতার ও দোয়া অনুষ্ঠানে অংশ নেন স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। দয়া করে দেশকে আর অশান্তির দিকে ঠেলে দেবেন না। কয়েকজন তথাকথিত বুদ্ধিজীবীর পরামর্শে দেশটাকে কখনোই আর অশান্তির দিকে ঠেলে দিবেন না। আমরা শান্তি চাই। নির্বাচনের জন্য যেটুকু সংস্কার প্রয়োজন ওইটুকু সংস্কার করেন শুধু নির্বাচনের জন্য। নির্বাচন করার পর, নির্বাচনের পরে দেশে নতুন সংসদ আসবে, ও যেই আসুক, এনসিপি আসুক, জামাত আসুক, বিএনপি আসুক, যেই আসবে তাকে আমরা সালাম দিয়ে মেনে নেব। সংস্কার কমিশনের সদস্যরা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে ভুল বোঝাচ্ছেন বলে সন্দেহ তার। মহিবুল্লাহ মহিব, বাংলা ভিশন, ঢাকা।
আন্তর্জাতিক মানের গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে আর্থিক সহ সব ধরনের সহায়তা করতে প্রস্তুত ইউরোপীয় কমিশন। এদিকে সিইসি বলেছেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন করতে কমিশনের প্রতিশ্রুতিবদ্ধ। সকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সিইসি এএমএম নাসির উদ্দিনের সাথে মাইকেল মিলারের নেতৃত্বে 5 সদস্যের একটি প্রতিনিধি দল বৈঠকে বসে। প্রায় 1.5 ঘণ্টার বৈঠক শেষে মিলার বলেন, আন্তর্জাতিক মানের নির্বাচন দেখতে চায় ইউরোপীয় ইউনিয়ন। বাংলাদেশের আগামী জাতীয় সংসদ নির্বাচনে আর্থিক, কারিগরি ও অভিজ্ঞতার মাধ্যমে সাহায্য করতে চায় ইইউ। পরে সিইসি বলেন, নির্বাচনের বাজেটে কি প্রয়োজন তা জানতে চেয়েছে ইইউ। কমিশনের পক্ষে দেশীয় পর্যবেক্ষক ও নির্বাচনী এজেন্টদের প্রশিক্ষণ, ভোটারদের সচেতনতা বৃদ্ধিতে সহায়তা চান তিনি। জানান, আগামী নির্বাচনের পরিবেশ অতীতের মতো হবে না। European Union is looking to reinforce its partnership with Bangladesh in all its dimensions, and we are here working to support the reform ambitions of the interim government, the conduct of the election commission. ওনারা চায় যে আন্তর্জাতিক মানের একটা নির্বাচন দেখতে চান, যেটা আমরা তো প্রতিশ্রুতিবদ্ধ। এখানে আমাদের তো দ্বিমত নাই। ওনারা ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন চান, যেটা আমাদেরও ওয়াদা, জাতির প্রতি ওয়াদা, এটা আমরাও চাই। নিরপেক্ষভাবে আমরা ইসি কাজ করবো, এটা তো আমরা ঘোষণা দিয়েছি, আপনারা সব জানেন, এবং আমরা তো খুব ট্রান্সপারেন্ট হতে কাজ করছি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দেশের এসপি ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আগামীকাল বিশেষ বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আগামী 26 মার্চ 4 দিনের সফরে চীন যাচ্ছেন তিনি। দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং এর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক হবে 28 মার্চ। এসব বিষয়ে বিস্তারিত জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। আর উপ প্রেস সচিব জানিয়েছেন, অধিভুক্ত 7 কলেজের বিশ্ববিদ্যালয়ের নাম হবে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সাক্ষাতে কথা হয় দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা ইস্যুতে। সাক্ষাৎ পরবর্তী ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফ করেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি জানান, প্রধান উপদেষ্টার চীন সফরের মূল ফোকাস থাকবে চীনা বিনিয়োগ। প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সাথে 28 তারিখে সেখানে আমাদের সাথে চায়নার যে ধরনের যতগুলো ইস্যু আছে সবই এটা নিয়ে আলাপ হবে। চায়নাতে সফরে স্যার পিকিং ইউনিভার্সিটিতে একটা বক্তব্য রাখবেন। এই পিকিং ইউনিভার্সিটি এট দ্য সেম টাইম স্যারকে একটা অনারারি ডক্টরেট অনারে ভূষিত করবেন। একটা বড় এমফাসিস হবে যে চাইনিজ ফ্যাক্টরিগুলো কিভাবে বাংলাদেশে রিলোকেট করা যায়। তিনি জানান, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সোমবার পুলিশের 127 জন শীর্ষ কর্মকর্তার সাথে বসবেন প্রধান উপদেষ্টা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যেও কিছুটা হয়তো উদ্বেগ আছে। তো উদ্ভূত এই পরিস্থিতিতে মাননীয় প্রধান উপদেষ্টা আগামীকালকে সারা দেশের পুলিশ কর্মকর্তা, মাঠ পর্যায়ের যারা পুলিশ কর্মকর্তা আছেন তাদেরকে ডেকেছেন। উপ প্রেস সচিব জানান, 7 কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয় প্রসঙ্গ। বিশ্ববিদ্যালয়ের একটা নাম প্রস্তাব করা হয়েছে, যেখানে বিভিন্ন কলেজের 7টা কলেজেরই ছাত্র প্রতিনিধিরা সম্মতি দিয়েছেন। এই বিশ্ববিদ্যালয়টার নাম হবে, প্রস্তাবিত নাম ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি। এছাড়াও অন্তর্বর্তী বিশ্ববিদ্যালয়েরই যে রূপরেখাটা, সেটাও প্রায় চূড়ান্ত পর্যায়ে আছে। এই বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, মাননীয় প্রধান উপদেষ্টা এবং শিক্ষা উপদেষ্টা ওনাদের সাথে শিগগিরই বসবেন এবং ওনাদের দিক নির্দেশনা এবং পরামর্শ পরে এই রূপরেখাটা ফাইনাল করা হবে। তেল, চাল সহ রোজায় দ্রব্যমূল্য সহনীয় রাখতে সরকারের সর্বাত্মক প্রচেষ্টার কথাও জানানো হয় ব্রিফিংয়ে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সড়ক পরিবহন মন্ত্রণালয়ে একক আধিপত্য বিস্তার করে 1300 কোটি টাকা ঠিকাদারি কাজ লুটের অভিযোগ শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিমের বিরুদ্ধে। তিনি 15% কমিশনে পছন্দের ঠিকাদারদের কাজ দিতেন, এমন তথ্য জানিয়েছে দুদক। মন্ত্রিত্ব না পেলেও শুধু শেখ পরিবারের সদস্য হিসেবে সরকারি কাজের ঠিকাদারি নিয়ন্ত্রণ করতেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ সেলিম। দুদকের অভিযোগ, শেখ মুজিবের ভাগ্নে পরিচয়ে স্বাস্থ্য, স্থানীয় সরকার ও সড়ক পরিবহন সহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঠিকাদারি কাজের বড় অংশই ছিল তার নিয়ন্ত্রণে। এদিকে ক্ষমতার দাপট দেখিয়ে জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ গড়ে তোলার অভিযোগের সত্যতা মিলেছে বলে দাবি দুদকের। এছাড়া বাংলাদেশ ব্যাংকের লকারে এবং বাসায় অবৈধ সম্পদের সন্ধান পাওয়ায় ব্যাংকটির সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর পরিবারের বিরুদ্ধে নতুন করে মামলা করেছে দুদক।
আওয়ামী সরকারের আমলে অস্তিত্বহীন শিক্ষা প্রতিষ্ঠানকে কোটি কোটি টাকা বরাদ্দ দিয়ে অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগের সত্যতা মিলেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের বিরুদ্ধেও। কয়েক দফায় টাকা বরাদ্দ হওয়া একাধিক প্রতিষ্ঠানের অস্তিত্ব পায়নি দুদক। বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল দলের নেতাকর্মীদের চরিত্র হননে গুজব ছড়াচ্ছে, এমন অভিযোগ বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের। তিনি বলেন, সুপরিকল্পিত ও সংঘবদ্ধভাবে বিএনপির সুনাম নষ্টের কাজ চলছে। রাজধানীর বংশালে শরীরটোলা স্কুল মাঠে ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি আয়োজিত কর্মশালায় একথা বলেন ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। তিনি বলেন, মেধাভিত্তিক রাজনীতির মাধ্যমে জনগণের মন জয় করে রাজনীতি করতে হবে। সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন। এ সময় দলের সুনাম নষ্টে গুটি কয়েক কর্মীর ভূমিকার সমালোচনা করে তাদের বিএনপি থেকে বের করে দেওয়ার হুঁশিয়ারি দেন ইঞ্জিনিয়ার ইশরাক। বলেন, সব দলের লোকই অপকর্ম করে, বড় দল হওয়ায় অন্যরা বিএনপির উপর দোষ চাপিয়ে পার পেয়ে যায়। পতিত স্বৈরাচার উনি হাসিনার আমলে রেখে যাওয়া মিডিয়ার কিন্তু তেমন কোনো পরিবর্তন হয় নাই। ৫ই আগস্টের পরে এরা গর্তের ভিতর লুকিয়ে থাকলেও এখন তারা ইদানিংকালে মাথাচাড়া দিচ্ছে এবং আমরা দেখছি যে একটা সুপরিকল্পিতভাবে এবং সংঘবদ্ধ হয়ে কিন্তু বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। একটা দুটা ঘটনা হলে সেটা 10টা 20টা ঘটনা প্রচার করা হচ্ছে, যেটা লিখলে পরে এমনভাবে লেখা হচ্ছে বা হেডলাইন লেখা হচ্ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমকেও ব্যবহার করা হচ্ছে যে আমাদের সুনাম ক্ষুণ্ণ হয় এবং জনগণের মাঝে একটা বিরূপ প্রতিক্রিয়া পড়ে। 2025-26 অর্থবছরে ব্যক্তি শ্রেণীর করমুক্ত আয় সীমা বাড়িয়ে 4 লাখ টাকা করার সুপারিশ করেছে সিপিডি। এছাড়া নিত্যপণ্যের উচ্চমূল্য বা মূল্যস্ফীতির কষাঘাত শিগগিরই থামার লক্ষণ দেখছে না সংস্থাটি। ভঙ্গুর আর্থিক খাত, রাজস্ব ঘাটতি আর বিদেশি ঋণ পরিশোধের চাপ থাকায় বাংলাদেশ ব্যাংক জুলাইয়ের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে আনতে পারবে না বলেও শঙ্কা সংস্থাটির গবেষকদের। শুভ মাহফুজের রিপোর্ট। সেগুলোকে কোম্পানির অধীনে রবিবার ধানমন্ডির নিজস্ব কার্যালয়ে 2025-26 অর্থবছরের বাজেট সুপারিশ তুলে ধরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। আমরা জানি যে এই প্রস্তাবটা তো সংস্থাটির গবেষকরা বলেন, ভঙ্গুর আর্থিক খাত, বিদেশি ঋণ পরিশোধের চাপ এবং নির্ধারিত লক্ষ্যের চেয়ে 1,05,000 কোটি টাকা রাজস্ব ঘাটতি নিয়ে এমনিতেই বিপাকে অন্তর্বর্তী সরকার। তার উপর রয়েছে ভূরাজনৈতিক অস্থিরতা। দেওয়া হচ্ছে এখন এই আসছে বাজেটে সীমিত আয়ের মানুষের করের বোঝা কমানো ও হতদরিদ্রের জন্য প্রত্যক্ষ সহায়তা বাড়ানোর সুপারিশ করেছে সিপিডি। ব্যক্তিগত আয়ের কর সীমা, এটা যে ট্যাক্স ফ্রি ইনকামের থ্রেশহোল্ডটা, সেটা 4 লাখ টাকা পর্যন্ত বৃদ্ধি করা উচিত, যেহেতু উচ্চ মূল্যস্ফীতি এবং মানুষের সঞ্চয় ভেঙে খাওয়ার প্রবণতাটা বাড়ছে। এবারের বাজেটে রাজস্ব কাঠামোতে আমূল পরিবর্তনের সুযোগ কাজে লাগানোর তাগিদ সিপিডির গবেষকদের। অনেক দিন থেকে এই যে রাজস্ব নীতিমালা প্রণয়ন এবং রাজস্ব যে বাস্তবায়ন, এটাকে পৃথক করার এটা একটা প্রস্তাব কিন্তু অনেকদিন ধরে ছিল, কিন্তু বিভিন্ন কারণে এটা বাস্তবায়ন করা যায় না। এখন কিন্তু একটা বড় সুযোগ আসছে। অর্থনীতির ভিত শক্তিশালী করতে ক্ষুদ্র ও মাঝারি খাতের কর কাঠামো পুনর্বিবেচনার তাগিদ দেন গবেষকরা। আমাদের এখানে কিছু কর নীতিতে পরিবর্তন আনতে হবে। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম এবং বাধ্যবাধকতা যেগুলো রয়েছে তার সাথে সামঞ্জস্যপূর্ণ যে কর নীতিমালা, সেগুলো আমাদেরকে আস্তে আস্তে সেগুলি পরিপালন করতে হবে। স্বাস্থ্য শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানোর পাশাপাশি জুলাই আন্দোলনে হতাহতদের পরিবারকে সহায়তা ও শিক্ষাবৃত্তির ব্যবস্থা করতে বাজেট বরাদ্দের প্রস্তাবও দিয়েছে সিপিডি। শুভ মাহফুজ, বাংলা ভিশন, ঢাকা। সিলেটে হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহির মাজারে এক কাতারে ইফতার করছেন ধনী গরিব সহ নানা শ্রেণী পেশার বহু মানুষ। সংখ্যায় প্রতিদিন তা ৩ শতাধিক। প্রথম রোজা থেকে শুরু হয় এই গণ ইফতার কর্মসূচি। সিলেট থেকে দীপু সিদ্দিকীর তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। 750 বছর আগে নিজ আস্তানায় ভক্ত আশেকানদের নিয়ে ইফতারের প্রচলন করেন হযরত শাহজালাল রহমাতুল্লাহ আলাইহি। তা চলছে এখনো। সিলেটে শাহজালালের মাজারে প্রতিদিন ৩ শতাধিক রোজাদারকে ইফতার করানো হয়। খিচুড়ি, বিরিয়ানি থেকে শুরু করে গরু অথবা মুরগির মাংস, ছোলা, পেঁয়াজু, জিলাপি, খেজুর সহ থাকে নানা রকম খাবার। শাহজালাল মাজারের মাটির মধ্যে আমাদের জন্মভূমি, এখানে আমরা যে ইফতারি করার সুযোগ পাইছি, এটা আল্লাহর কাছে হাজার হাজার
রাখকুটি সালাম। এটা আসলে একটা ভালো উদ্যোগ। আমি আসলে নিজে আন্তরিকভাবে দরগা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাচ্ছি। ভালোই লাগতেছে স্যার, আইসি ওলি দরবারে ইফতারি খাইতেছি। চট্টগ্রাম থেকে আসছি, ইফতার সামগ্রী মানে সবার সাথে এখানে একত্রিত ইফতার করতে আনন্দ লাগতেছে। এই জন্য এখানে ইফতার সময় নামাজটা পড়বো, এই জন্য ইফতারের জন্য সবার সাথে সাধারণ মাদার আইসি, ইফতার পাইছি, খুব আনন্দ হইতেছে। মাজারে মানত-আনা ভক্তদের সুবিধার জন্যই এই ইফতারের আয়োজন। তাদের দান আর মাজার কর্তৃপক্ষের টাকায় চলে ইফতারের খরচ। মাস পুরার পরে যেটা আমরা যোগ বিয়োগ করি, যেটা দেখি যে ঘাটতি হয়েছে, ঘাটতিটা আমরা নিজেরা পূরণ করি। এটা কোনো আলাদা ফান্ড নাই। এটা কত সাল না, এটা তো শাহজালাল বাবা যখন আসছেন, যে কোনো দরবারে গেলে যে পীর ফকির আউলিয়ারা আসে, কোনো কোনো সময় এটা মিস্টেক করে বলে এটা 700 বছর থেকে চলতেছে। এটা আসলে ওনার উফাতের তারিখ হইবে, এবার হবে 706 বছর। এর আগে উনি আসছেন, আরো মনে করেন 50 বছর এখানে ছিলেন। তখন থেকে তো দরবারের লোক যাচ্ছে, দরবারে খাইতেছে। এটা যে অমুক দিন থেকে আরম্ভ হয়েছে মানে না। মাজার শরীফ গুলাতে গেলেই, যে কোনো মাজারে যান, গেলেই দেখবেন একটা ব্যবস্থা আছে, আপনি ইফতার করে আসতে পারবেন। 750 বছর ধরে চলে আসা মাজারের এই ইফতারকে ইসলামী ঐতিহ্যের ধারাবাহিকতা মনে করেন শাহজালাল ভক্তরা। একসাথে ইফতার করে আত্মিক প্রশান্তি পান তারা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবছর ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হচ্ছে না, তবে বাকি জেলাগুলোয় যথাযোগ্য মর্যাদায় কুচকাওয়াজ হবে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। রবিবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, জাতীয় স্টেডিয়ামের সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের ন্যায় এবছর শুধু ঢাকায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ হবে না, তবে দেশের বাকি 63 জেলায় যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান হবে। এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নিতে অন্তর্বর্তীকালীন সরকার পক্ষ থেকে জেলা প্রশাসকদের নির্দেশ দেওয়া হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। পাথর ছুঁড়ে জনসমক্ষে ধর্ষণকারীদের মৃত্যুদণ্ড কার্যকর চান মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস। নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জের 4 নং ওয়ার্ড আটিগ্রাম এলাকায় ধর্ষণ চেষ্টার শিকার 8 বছরের শিশুকে দেখতে গিয়ে তিনি এই দাবি জানান। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক অনুদান দেওয়া হয় শিশুটির পরিবারকে। এ সময় আফরোজা আব্বাস আরও বলেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রিমা হত্যা মামলায় যেভাবে মনিরকে ফাঁসি দেওয়া হয়েছিল, সেভাবে দু একটা বিচার হলে ধর্ষণের ঘটনা কমে যেত। মাগুরায় আসিয়ার হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন আফরোজা আব্বাস। শেখ হাসিনার সময় 17 বছরে যেটা হয়েছে, আগে তো ধর্ষণ হতো, কিন্তু 17 বছর হয়েছে গণধর্ষণ। আমরা ধর্ষণ শুনেছি, গণধর্ষণ কখনো শুনিনি আগে। এখন গণধর্ষণ করার পরে কোনো বিচার হয়নি। বিচার তো হতোই না, বরং যারা গণধর্ষণ করতো তাদেরকে পুরস্কৃত করা হতো। তো সেই জন্য কিন্তু এগুলো বেড়ে গেছে দিনে দিনে। এই যে নরপশুগুলো, এদের তো খুব দু একটা বিচার না হলে এরা আসলে কখনো মানুষ হবে না। আসিয়া যে মারা গেল, আসিয়া দেখেন আসিয়াকে কিভাবে নির্মমভাবে মেরে ফেললো। তো আসিয়ার বিচারটা যদি, ওই ধর্ষণকারীর বিচার যদি একদম জনসমক্ষে খুব তাড়াতাড়ি হয়ে যেত, তাহলে কিন্তু পরপর আর এই ঘটনাগুলো ঘটতো না। কেউ এসেছেন পরিবার নিয়ে মার্কেট করতে, আবার কেউ এসেছেন বন্ধুদের নিয়ে ঘুরতে। যানজটের এই মহানগরীতে বাসায় ফিরতে দেরি হওয়াতেই ইচ্ছা বা অনিচ্ছায় পথেই সারতে হয় ধর্মপ্রাণ রোজাদারদের ইফতার। পথচারীরা বলছেন, ভিন্ন একটা আনন্দ ও অনুভূতির মধ্য দিয়ে ইফতার সেরেছেন তারা। বিস্তারিত ইদ্রিস আলমের রিপোর্টে। ইফতারের বাকি আর মাত্র কয়েক মিনিট। রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের সংসদ ভবন এলাকার চিত্র এটি। কেউ এসেছেন পরিবার নিয়ে শপিং করতে, কেউ এসেছেন ঘুরতে। রাজপথে ইফতারের সময় হওয়াতে পথেই সারতে হচ্ছে ইফতার। আসার পথে ইফতারের সময় আমরা ইফতারের জন্য হঠাৎ এখানে বসে পড়ছি সংসদ ভবনের সামনে। 3 বন্ধু মিলে এসেছেন ঢাকায় ঘুরতে। এর মধ্যেই সময় হয়েছে ইফতারের। সামনে সাজানো ইফতারের আয়োজন। দিনটি স্মরণে রাখতে সংসদ ভবনের সামনে বসে পড়েছেন ইফতার নিয়ে। এই আনন্দ তাদের কাছে বিশেষ বলে জানালেন তারা। ঢাকা শহরে সবাই এক এক জায়গায় থাকি, তো মূলত আজকে আমাদের সবার একসাথে হওয়া, নিরিবিলি পরিবেশে আসছি ইফতার করার জন্য। অন্যদিকে রাজধানীর ফার্মগেট এলাকার চিত্র এটি। ফুটপাতে বসে কেউ কাটছেন শসা, কেউ কাটছেন পেঁয়াজ, কেউ বা মরিচ। ব্যস্ত সময় পার করছেন ইফতার তৈরিতে। পরিবার পরিজন ছেড়ে ইফতার করতে কষ্ট হলেও চলতি পথে ইফতার করাতেও আছে আলাদা আনন্দ। বাসায় যেতে পারবো না, যেতে আজান দিয়ে দিবে, এর জন্য ভাবলাম রাস্তার পাশেই বসে যাই। আমরা আসছিলাম
শপিংয়ের জন্য। যাওয়ার পথে ভাবলাম যে যেহেতু সময় নাই, বাসায় যেতে পারবো না। এদিকে ফুটপাতে ইফতারি বিক্রি করা দোকানিরা বলছেন, রমজানের শুরুর দিকে বিক্রি ভালো হলেও এখন কম। শুরুর দিকে বাসাবাড়ির জন্য অনেকেই কিনে যেতেন ইফতার, কিন্তু এখন ইফতার কিনছেন কেবল চলতি পথের মানুষ। ফলে ইদানিং যা বিক্রি হচ্ছে তাতে খরচও উঠছে না। শুরুতে একটু ভালোই হয়েছিল, এখন একটু অনেকটাই কম, এখন আগের চাইতে অনেকটাই কম। মানে যে খরচটা হয় এটা উঠাইতেই কষ্ট হইতেছে। এভাবে ব্যস্ত রাজধানীর কর্মব্যস্ত অনেক মানুষকেই প্রতিদিন ইফতার সারতে হয় ফুটপাতে কিংবা চলতি পথেই। এটা মেনেও নিয়েছেন তারা। ফলে ইফতারির আয়োজন যতটা সুন্দর করে তোলা যায় সেদিকেই মনোযোগ তাদের। ইদ্রিস আলম, বাংলা ভিশন, ঢাকা। ছেলেদের সুতি শার্ট 300 থেকে 500 টাকা, গ্যাবার্ডিন প্যান্ট 400 থেকে 600 টাকা আর জিন্স 600 থেকে 800 টাকায় মিলছে ঢাকা মিরপুরের নান্নু মার্কেটে। দর কষাকষি করে আরও কমেও রয়েছে কেনাকাটার সুযোগ। এছাড়া মার্কেটটিতে সাশ্রয় মূল্যে বিক্রি হচ্ছে বাচ্চাদের পোশাক, রয়েছে মেয়েদের রকমারি পোশাকের কালেকশনও। আরও জানাচ্ছেন মোবাশির আহমদ। সব বয়সী পোশাকের জন্য জনপ্রিয় মিরপুর 11-র নান্নু মার্কেট। ছেলেদের পোশাক বেশি থাকলেও মেয়েদের সেলাই ছাড়া 3 পিস, রেডি লেহাঙ্গা, ফ্রক, টপ, লং গাউনের মতো ফ্যাশনেবল সব কাপড়ও মিলছে এখানে। এছাড়া বাচ্চাদের শার্ট প্যান্ট ও বড়দের সুতি শার্ট, জিন্স প্যান্ট সহ সব ধরনের অনুষঙ্গ ও পোশাকের কালেকশন রয়েছে মার্কেটে। আর এখানে দর কষাকষিতে তুলনামূলক অনেক কম দামে পোশাক কেনার সুযোগ রয়েছে ক্রেতাদের। এখন তো এখানে কেনা হয় নাই, দেখতেছি এখন প্রাইজে দামাদামি করতেছি, ওরা তো দামই ছাড়ে না। আমি সবসময় নান্নু মার্কেট থেকেই ওরটা কিনা হয়, সবসময় কিনি। আর বাসা আমার 7 নম্বরে, আর এখন কিনবো আর কি দেখতেছি। গেঞ্জি শার্ট আর বাবার সাথে আর আম্মু। রমজানের উপলক্ষে এখন কেনাকাটা আরম্ভ হইল। ওই সবাইকে যত আত্মীয় স্বজন আছে সবাইকে যতটুকু পারি ততটুকু দেওয়া। আর যেহেতু আমার বাসা 11 নম্বর, নান্নু মার্কেটে সচরাচর আসা হয়। সন্ধ্যা থেকে রাত 10টা পর্যন্ত ক্রেতাদের উপস্থিতিতে বেশ জমজমাট থাকে নান্নু মার্কেট এলাকা। পরিবারের কেনাকাটা সারতে সকালেও ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। ঈদকেন্দ্রিক ব্যবসা এখনও জমে না উঠলেও মেট্রো রেল চালু হওয়ায় ক্রেতাদের উপস্থিতি বেড়েছে বলছেন ব্যবসায়ীরা। গত বছরের তুলনায় এবছর বেচা কিনা অনেক কম, জিনিসপত্রের দাম অনেক বেশি, কেননা কাস্টমার আইসা তো হিমশিম খায় যাচ্ছে। ঈদের উপলক্ষে উঠাইছি, গাতুয়া উঠাইছি, তারপরে বক্স শার্ট রয়েছে, গিজা শার্ট আছে, বিভিন্ন ধরনের শার্ট আছে, প্যান্ট আছে। দাম বিভিন্ন আছে, 800 টাকা আছে, 900 টাকা আছে, 400 টাকা আছে, যেরকম কাপড় সেরকম দাম। মিরপুর তো বটেই, মিরপুরের বাইরে থেকেও শহরের নানা প্রান্ত থেকে বাজেটের মধ্যে বাজার করতে এই মার্কেটে আসেন ক্রেতারা। মোবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন বলেছেন, তারেক রহমানের 31 দফা সংস্কারে মনোযোগ দিলেই সব সমস্যার সমাধান ও সংস্কার সম্পন্ন হবে। তিনি বলেন, বিনা ভোটে ক্ষমতায় থাকবেন, জবাবদিহিতা কোথায়? এসব বাদ দিয়ে যার কাজ তাকে করতে দেন। অনতিবিলম্বে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে এই বছরের মধ্যেই নির্বাচন সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তিনি। ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইউথ ফোরামের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জাতীয়তাবাদী ইউথ ফোরামের সদস্য সচিব জাহিদ হোসেন মল্লিকের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি ছিলেন রাজনীতিক, সামাজিক ও পেশাজীবীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকাস্থ চাটখিল উপজেলা জাতীয়তাবাদী ইউথ ফোরামের আহ্বায়ক আব্দুর রহিম। মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও ইফতার পার্টির আয়োজন করেছে লন্ডনে বাংলাদেশ প্রেস ক্লাব ইউকে। প্রেস ক্লাবের সভাপতি সাকির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যে বাংলাদেশে নিযুক্ত ডেপুটি হাইকমিশনার মোহাম্মদ হযরত আলী খান। পূর্ব লন্ডনের অভিজাত একটি রেস্তোরাঁয় আয়োজিত অনুষ্ঠানে সাবেক মন্ত্রী, কূটনীতিক, স্পিকার, কাউন্সিলর, রাজনীতিবিদ সহ বিভিন্ন পেশাজীবী সংগঠনের নেতারা এতে অংশ নেন। প্রধান অতিথি ছিলেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদের সাবেক উপদেষ্টা মোখলেসুর রহমান চৌধুরী। এবার আরও কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট। দেশের শীর্ষস্থানীয় ফ্যাশন ও লাইফস্টাইল ব্র্যান্ড আড়ং কক্সবাজারে তাদের 31তম শাখার উদ্বোধন করেছে শহরের ঝাউতলা মেইন রোডে। দেশের প্রধান পর্যটন কেন্দ্র সৈকত শহরে এটি আড়ংয়ের প্রথম শাখা। ব্র্যাক এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক অমরা হাসান আবেদ, চিফ বিজনেস অফিসার তানভীর হোসাইন, হেড অফ রিটেল লিয়াকত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়।
ওয়ালটনের রেফ্রিজারেটর কিনে মিলিয়নিয়ার হয়েছেন রাজধানীর শনিরাকড়ার তুষারধার আবাসিক এলাকার বাসিন্দা আলী মুর্তুজা। ব্যবসায়ী আলী মুর্তুজা ওয়ালটনের কাছ থেকে পেয়েছেন 10 লাখ টাকা। শনিরাকড়ার নয়াপাড়া এলাকায় ওয়ালটনের ডিস্ট্রিবিউটর শোরুম ইলেকট্রোভিশনে আয়োজিত অনুষ্ঠানে সৌভাগ্যবান ক্রেতা মুর্তুজার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন চিত্রনায়ক আমিন খান এবং ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ। ওয়ালটনের এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক মনা, ওয়ালটন ফ্রিজের ব্র্যান্ড ম্যানেজার মুস্তাফিজুর রহমান এবং ইলেকট্রোভিশন শোরুমের স্বত্বাধিকারী কাজী বেলায়েত হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। ময়মনসিংহের ধোবাউড়ার গামারিতলার রণসিংহপুরে দোয়া ও ইফতারের আয়োজন করে 8 নম্বর ওয়ার্ড বিএনপি। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। 8 নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নুরুল ইসলাম খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন উত্তর জেলা বিএনপির সদস্য মফিজ উদ্দিন, ধোবাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজল সহ অনেকে। ফরিদপুর শহরের অম্বিকা ময়দানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় আলোচনা সভা হয়েছে। প্রধান অতিথি ছিলেন বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়দ ইসলাম। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েলের আয়োজনে ইফতার মাহফিল ও আলোচনা সভায় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন। বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, নির্বাচিত পার্লামেন্ট ছাড়া অতীতে কখনো সংস্কার হয়নি, আগামীতেও নির্বাচিত প্রতিনিধি ছাড়া সংস্কার হবে না। তাই সংস্কারের কথা বলে নির্বাচন নিয়ে টালবাহানা না করে দ্রুত নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি। নাটোরে সদর উপজেলা ডাঙ্গাপাড়ায় ইফতার মাহফিলে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। খাগড়াছড়িতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে মাটিরাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুইয়া। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আফসার। সিলেটে ইফতার মাহফিল করেছে জেলা ও মহানগর জাতীয় পার্টি। নগরীর জিন্দাবাজারে একটি অভিজাত হোটেলে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জাতীয় পার্টির মহাসচিব কাজী মামুনুর রশিদ। সাতক্ষীরার তালা উপজেলার পার্টিকেল ঘাটা বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় মাঠে দোয়া ও ইফতারের আয়োজন করে সুরুলিয়া ইউনিয়ন বিএনপি। এতে অংশ নেন বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। পটুয়াখালী জেলা পরিষদ শিশু পার্কে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে বিএনপি ও সহযোগী সংগঠন। জেলা বিএনপির সদস্য মাকসুদ আহমেদ বাইজিদ পান্নার সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি ও সুস্থতা কামনায় দোয়া ও গণ ইফতারের আয়োজন করে মহানগর বিএনপি। গাজীপুর মহানগরের 54 নম্বর ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে টঙ্গী পাইলট স্কুল অ্যান্ড গার্লস কলেজ মাঠে আয়োজনে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু, যুবদলের আহ্বায়ক সাজেদুল ইসলাম সহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এ সময়। রোজা উপলক্ষে দুস্থদের জন্য ইফতার আয়োজন করেছে ঢাকা মহানগর উত্তর যুবদল। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় মাসব্যাপী আয়োজনের অংশ হিসেবে 1000 মানুষের জন্য ইফতারের আয়োজন করা হয়। নেতাকর্মীদের অসহায় মানুষের পাশে থাকার আহ্বান জানান ঢাকা মহানগর উত্তর যুবদলের সদস্য সচিব সাজ্জাতুল মিরাজ। সততার মাধ্যমে ব্যবসা করার আহ্বান জানিয়েছেন ইসলামী চিন্তাবিদ ও আলোচকরা। রাজধানীতে এক ইফতার মাহফিলে বক্তব্য রাখেন আন্তর্জাতিক ইসলামী চিন্তাবিদ হজরত মাওলানা কারি হাবিবুল্লাহ বেলালী। আরও বক্তব্য রাখেন কাজী মোহাম্মদ ওবায়দুল্লাহ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অব অর্গানাইজেশন স্ট্র্যাটেজি অ্যান্ড লিডারশিপ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডক্টর মোহাম্মদ শরীয়তুল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডক্টর এ.কে.এম. ফজলুল হক। পেশাজীবীদের দক্ষতা উন্নয়ন ও নতুনদের দিক নির্দেশনা প্রদানের লক্ষ্যে সাভারে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে সমাজ উন্নয়নমূলক সংগঠন সুইলস বাংলাদেশ। স্থানীয় একটি হলরুমে আয়োজনে বক্তারা বলেন, দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে কাজ করছে এই সংগঠন। সংগঠনটির বাংলাদেশের কর্মকর্তা আসাদুল হক শাওন, জসিমউদ্দিন, গোলাম সরওয়ার সহ অনেকে উপস্থিত ছিলেন এ সময়। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলা সংবাদ। ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবলার হামজা চৌধুরী আসার আগেই বাংলাদেশ ফুটবলের বাজার মূল্য বাড়ছে। জাতীয় দলের পৃষ্ঠপোষকের দায়িত্ব নিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক। ব্যাংকের প্রধান কার্যালয়ে দুই পক্ষের মধ্যে 5 বছরের জন্য সমঝোতা স্মারক
স্বাক্ষর হয়েছে। বাফুফের সভাপতি তাবিত আওয়াল ইউসিবির সঙ্গে বাফুফের পথ চলাকে স্পন্সর নয়, পার্টনার হিসেবে দেখছেন। বাংলাদেশ জাতীয় ফুটবল দলের পেছনে বাফুফের বছরে কয়েক কোটি টাকা ব্যয় হয়। ইউসিবি জাতীয় দলের পৃষ্ঠপোষক হওয়ায় বাফুফের জন্য স্বস্তির হলেও টাকার অঙ্ক উল্লেখ করেননি বাফুফের সভাপতি। বাফুফের সঙ্গে ইউসিবি বিগত সময়েও কাজ করেছে। এবার 5 বছরের বড় চুক্তিতে যাচ্ছে ব্যাংকটি। ইউসিবি ব্যাংকের চেয়ারম্যান শরীফ জহির মনে করেন, বাংলাদেশে ফুটবল জনপ্রিয় হওয়ার সব উপাদানই আছে, এখনই বাংলাদেশের ফুটবলে সহায়তা করার উপযুক্ত সময়। তিনি আশা প্রকাশ করেছেন, বাংলাদেশের ফুটবল সেই হারানো গৌরব ফিরে পাক এবং ফিফা এএফপি র্যাঙ্কিংয়ে আরও উন্নতি করুক। এর আগে বাফুফে অনেক পৃষ্ঠপোষক পেলেও সেই চুক্তিগুলো দীর্ঘমেয়াদী হয়নি। বাফুফে সভাপতি আশাবাদী ইউসিবি লম্বা সময় দেশের ফুটবলের পাশে থাকবে। সংবাদ শেষ করব। ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরো একবার জানিয়ে। বুয়েট ছাত্র আবরার হত্যায় 20 জনের মৃত্যুদণ্ড ও 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড বহাল, রায় দ্রুত কার্যকরের দাবি স্বজনদের। আগামীতে যারাই ক্ষমতায় আসবে তাদেরকে অবশ্যই হাসিনা সরকারের সব গুম খুনের বিচার করতে হবে বলেছেন তারেক রহমান। বিশ্বমানের গ্রহণযোগ্য নির্বাচন চায় ইউরোপীয় ইউনিয়ন, অর্থসহ সব ধরনের সহায়তার আশ্বাস প্রস্তুত ইসি, জানিয়েছেন সিইসি। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের 127 কর্মকর্তার সাথে প্রধান উপদেষ্টার বৈঠক কাল, অধিভুক্ত 7 কলেজের নাম ঘোষণা। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।